স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার। আজকে দুটো ছবি দেখিয়ে জবাব চাই বাংলা শুরু করব আমি, ময়ূখ রঞ্জন ঘোষ। দুটোই ডাবল ইঞ্জিনের ছবি, একটা ডাবল ইঞ্জিনের ছবি, আরেকটা ডাবল ইঞ্জিনের সংখ্যার ছবি। অর্থাৎ আমরা বাঙালিরা 50 বছর ধরে কোনোদিন দেখিনি ডাবল ইঞ্জিন খায় না মাথায় দেয়, দেখতে কেমন হয়, তার সংখ্যা কিরকম, আমরা কিছু দেখিনি। প্রথমে বামফ্রন্ট 35 বছর আমাদেরকে বুঝিয়েছিল যে কেন্দ্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কেন্দ্রের বঞ্চনার জন্য বাঙালিরা নাকি পিছিয়ে যাচ্ছে। এবং তারপর তৃণমূল কংগ্রেস তো এক ধাপ এগিয়ে এসে বলে দিল কেন্দ্রই আমাদের শত্রু। আমরা মোটামুটি একটা আলাদা দেশের মতন, গোটা দেশের কিচ্ছু আমরা মানব না। দেশের যে সঙ্গীত, জাতির যে সঙ্গীত, সেই সঙ্গীতের সময় আমরা অসহযোগিতা করব, আমরা রাষ্ট্রীয় গানে অসহযোগিতা করব, আমরা নিজেদের দেশের অশোক স্তম্ভের মতন আলাদা লোগো বানাবো, আলাদা পতাকা বানাবো, হয়তো এরপরে একদিন দাবি উঠতো আলাদা দেশ বানিয়ে দেবো। সেরকমই একটা জায়গা তৈরি হচ্ছিল। কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার কাকে বলে, কিরকম দেখতে, আজ বহুদিন বহুকাল পর সেটা দেখতে পেলাম এবং সেই ছবি আজ দেখাবো এবং দেখানোর পরে শুরু করব জবাব চায় বাংলা। দেখুন, এটাকে বলে ডাবল ইঞ্জিন। এটা ডাবল ইঞ্জিনের ছবি। ডাবল ইঞ্জিন দেখতে কিরকম হয়? অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ডাবল ইঞ্জিন মানে কি। এই যে আমার পেছনে ডাবল ইঞ্জিন সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একসাথে এই ছবিটা প্রমাণ করে দিচ্ছে এবার বাঙালির দোনো হাত মেই লাড্ডু। সত্যিই দুটো হাতে রসগোল্লা নিয়ে বাঙালির রথ এগিয়ে যাবে। হয়তো রথযাত্রা, জুলাই মাসের রথযাত্রা, তার আগেই সুখবর আসবে। এক এক করে সুখবর আসতে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন ততদিন এই ছবি তৈরি হতে দিতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটাই তো ছবি হওয়া উচিত, এটাই তো আসলে পিকচার অফ দ্য মোমেন্ট হওয়া উচিত, যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল দিচ্ছেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিচ্ছেন বাংলার প্যাকেজের জন্য, শিল্পের জন্য, থেমে থাকা ইন্ডাস্ট্রির জন্য। রাজ্যের যে অসুবিধাগুলো সেগুলো কেন্দ্রীয় মন্ত্রীরা সলভ করছেন, কেন্দ্রের যে অসুবিধা রাজ্যের মন্ত্রী সলভ করছেন। দোনো হাত মে লাড্ডু লেকে, দুটো হাতে রসগোল্লা নিয়ে বাংলা তত্তরিয়ে এগিয়ে যাচ্ছে 1 নম্বর রাজ্য হওয়ার দিকে। এটাই তো আমাদের প্ল্যান ছিল, এটাই শুধু প্ল্যান ছিল। এটা তো দেখালাম ডাবল ইঞ্জিনের মুখ বা ডাবল ইঞ্জিন দেখতে কিরকম। এবার ডাবল ইঞ্জিনের সংখ্যা আপনাকে দেখাই। এই সংখ্যাটা আরো বাড়বে, কিন্তু ডাবল ইঞ্জিনের এটা হলো সংখ্যা। এই মুহূর্তে জল জীবন মিশন, এই সংখ্যাটা শুধুমাত্র জল জীবন মিশনের সংখ্যা। আমি একবার দেখানোর জন্য বলবো, 39, তারপর 000000000, অর্থাৎ 10টা শূন্য। এই মুহূর্তে 39,000 কোটি টাকা, 39,000 কোটি টাকা ডাবল ইঞ্জিন সরকারের সংখ্যার ছবি। এতদিন ধরে ডাবল ইঞ্জিন সরকার যতদিন ছিল না ততদিন এই টাকাগুলো আটকে থাকতো, এই টাকাগুলো নিয়ে নয়ছয় করতো তৃণমূল কংগ্রেস। এবং আমি এই যে ছবিটা দেখাচ্ছি, 39,000 কোটি টাকা, যেটা কেন্দ্রের যে জল জীবন মিশন প্রজেক্ট 50-50-তে যেটা চলে, সেটা খবর নয়। খবর হলো 39,000 কোটি টাকার 9% স্টেট রেভিনিউ বা স্টেট জিএসটি প্রাপ্য, অর্থাৎ প্রায় 4,000 কোটি টাকা শুধুমাত্র রাজ্যের কোষাগারে যাবে বা আসবে। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, একদিকে ডাবল ইঞ্জিনের ছবি, আরেকদিকে ডাবল ইঞ্জিনের সংখ্যা। এবং এই মুহূর্তে জল জীবন মিশন নিয়ে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনাদের টেলিভিশন পর্দায়। বড় ব্রেকিং নিউজ বাংলার জন্য।
বাংলার জন্য সুখবর, বাংলার জন্য ৩৯,০০০ কোটি টাকা দিল কেন্দ্র। জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের অর্থ বরাদ্দ করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্টভাবে আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের সমস্ত ধরনের প্রকল্প, কেন্দ্রের সমস্ত ধরনের প্রকল্পর ডেডলাইন বেঁধে দিতে হবে। ৩৯,০০০ কোটি টাকার মধ্যে ৩,০০০ কোটি টাকা জিএসটি আসবে বাংলায়, স্টেট জিএসটি বা রাজ্যের কোষাগারে রাজস্ব রূপে ৩,০০০ কোটি টাকা শুধুমাত্র জিএসটি থেকে মিলবে। এটা একটা বড় আয়ের উৎস খুলে গেল রাজ্যের জন্য। দেখুন, ডাবল ইঞ্জিন সরকার আসলে কি কি হতে পারে উন্নয়নের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে প্রথমে দেখালাম। এবার শাসকের আইন না রেখে আইনের শাসন যদি হয়, তোষণ না করে একটা সরকার যদি চলে, ওই বামপন্থীদের একটা লেকচারবাজি আছে না, যে আমাদের সময় এই হতো, আমাদের সময় ওই হতো, বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন চাননি, জ্যোতি বসু কোনোদিন চাননি, তাই হিংসা হয়নি। বাম আমলেও হিংসা হয়েছিল, বাম আমলে সবচেয়ে বেশি তোষণ হয়েছিল, যে তোষণটা সবচেয়ে মেধাবী ছাত্রের মতন শিখে আরও ডবল তোষণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে বিজেপির সরকার, সেই সরকারে তোষণ বলে কোনো জিনিস থাকবে না। সেকুলারিজম থাকবে, মেকি সেকুলারিজম থাকবে না, ডেমোক্রেসি থাকবে, কিন্তু ডেমোগ্রাফিক চেঞ্জ দেখেও চুপ করে থাকা থাকবে না। ঠিক সেরকমই আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, রাস্তা সবার জন্য তৈরি হওয়া উচিত, কিন্তু সেই রাস্তা যে এত কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে, তারপর সে রাস্তায় গাড়ি চলছে, গাড়ি থমকে যাচ্ছে না তো, ট্রাফিক হচ্ছে। ট্রাফিক কেন হচ্ছে? কোনো নির্দিষ্ট দিনে হচ্ছে? যদি প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে 5 বার করে ট্রাফিক বন্ধ হয়, কেন হচ্ছে? এই প্রশ্নগুলো 75-76 বছর ধরে আমাদের মনে ঘুরছে, কিন্তু আমরা বলতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে আসার পর থেকেই বলেছেন যে কিছু জিনিস বাংলায় পরিবর্তন হবে। এক, লাউড স্পিকার। এই তারস্বরে লাউড স্পিকার ভোরবেলা বা সন্ধেবেলা বাজিয়ে দেওয়া, এটা চলবে না। আইনত পারমিশন নিতে হবে, ডেসিবেল বেঁধে লাউড স্পিকার চালাতে হবে। অবৈধ লাউড স্পিকার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থাকলেই সেগুলোকে খুলে ফেলা হবে। 2 হলো এই যে গরু জবাই করা, গরু জবাই হতেই পারে, কিন্তু সেটা নির্দিষ্ট 1950 সালের আইন মেনে স্লটার হাউসে, অর্থাৎ কসাইখানায়, এবং সেখানেও একজন পশু চিকিৎসক থাকবে। সে টেস্ট করে দেখবে যে এই যে আইন রয়েছে গরু জবাই করার, তাতে যে ধারাগুলো রয়েছে সেগুলো পালন করা হচ্ছে কিনা। সুতরাং যারা হঠাৎ করে চিৎকার করছিল যে দেখো এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু হরণ করে নিচ্ছে, না, কিচ্ছু হরণ করা হচ্ছে না। স্বাধীনতা 1947 সালে, 1950 সালের আইন ছিল। 2017-18 সালে একটি মামলা হয়, তার ভিত্তিতে হাইকোর্টের যা নির্দেশ সেটাকেই শুধু লাগু করা হচ্ছে বা কার্যকর করা হচ্ছে। এই জবাইয়ের ক্ষেত্রে বললাম। এবার 3 নম্বর পয়েন্ট, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেটাও হলো। 3 নম্বর পয়েন্টটা কি? ডাঁটের সাথে সবাই নিজের ধর্মাচরণ করবে। আমি জগন্নাথ দেবের ভক্ত, আমি যেরকম চিৎকার করে বলবো জয় জগন্নাথ, ঠিক সেরকম ভাবে যদি কারোর মনে হয় তার নিজের ধর্ম অনুসারে কোনো স্লোগান দিতে দেবে, কিন্তু আইন মেনে, দেশের আইন মেনে, এবং নির্দিষ্টভাবে আইনটা সবার জন্য সমান হতে হবে। যেরকম আমি হঠাৎ করে রাস্তা বন্ধ করে নিজের ধর্ম পালন করতে পারি না প্রতিদিন, প্রতি সপ্তাহে, ঠিক সেরকমভাবেই বাংলায় বা গোটা দেশে, এক্ষেত্রে কলকাতার কথা বলছি, রাস্তা আটকে নামাজ পড়ার বা নামাজ আদা করার যে একটা প্রথা, সেই প্রথাটা আইনত ছিল না। নামাজ সবসময় ধর্মস্থানে পড়ার কথা, এবং সেটা নিয়ে আমি একেবারে ডিপে ঢুকতে চাই না। এটা নিয়ে গোটা দেশে বিতর্ক, গোটা দেশে তার ব্যাখ্যা রয়েছে। আমি শুধু একটা জিনিস বলছি, আমার শহর জিতলো, আমার শহর জিতলো, আমার রাজাবাজার জিতলো, আমার মেচিয়া বুরুজ জিতলো, আমার নাখোদা মসজিদ জিতলো, এবং এটা আমার একার জন্য, আপনার জন্য নয়। মসজিদ কমিটি যেগুলোর ছিল আমার কলকাতা শহরে, আমি সেই মসজিদ কমিটিকেও হাততালি দেব, স্যালিউট জানাবো যে
আপনারা যেভাবে পুলিশের সাথে সহায়তা করলেন, প্রশাসনের সাথে সহায়তা করলেন, তাতে আজ আমার বাংলা জিতলো। আমার বাংলাকে দেখে কাল গোটা দেশ বলবে যে হোয়াট বেঙ্গল থিংস টুমরো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, এন্টায়ার ইন্ডিয়া থিংস টুমরো। অবিস্মরণীয়, অভূতপূর্ব একটি দৃশ্য। স্বাধীনতার পর প্রথমবার রাস্তা না আটকে রাজাবাজার, খিদিরপুর, ক্যানিং স্ট্রিট এবং কলকাতার একাধিক মসজিদের লাগোয়া যে রাস্তা ছিল সেগুলোকে ছেড়েই মসজিদের ভেতর নামাজ পড়া হলো। আজ শুক্রবার রাস্তা আটকে নামাজ পড়া হলো না। আজ সত্যি বাংলা জিতলো। রাস্তা আটকে নামাজ পড়া কোনো দৃশ্য আজ কোথাও দেখা যায়নি। ধর্মীয় স্থানেই পড়া হলো নামাজ। মসজিদের ভেতরে নামাজ পড়ার ব্যবস্থা সুনির্দিষ্টভাবে করেছিল নির্দিষ্ট মসজিদ কমিটি। সেখানেই নামাজের ব্যবস্থা করা হয় এবং সেখানেই নামাজ আদা করেন। আমি খিদিরপুর মসজিদের ছবি দেখাচ্ছি, যেখানে তার সামনের যে রাস্তা আটকে এতদিন নামাজ পড়া হতো, সেই রাস্তায় আজ নামাজের কোনো দৃশ্য দেখা যায়নি। ক্যানিং স্ট্রিটেও মানুষজন তারা নিজেদের ধর্ম পালন করতে, আমার বাংলার ভাইয়েরা তারা ক্যানিং স্ট্রিটের মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। রাজাবাজার অত্যন্ত কনজেস্টেড, ঘিঞ্জি এলাকা, অটো, বাস, প্রাইভেট গাড়ি এই সমস্ত কিছু চলে এবং এখনো দেখতে পাচ্ছেন নামাজ পড়ার সময় সেই রাস্তা খোলা ছিল, সেই রাস্তা দিয়ে গাড়ি গেছে, রাস্তার কোনো অংশে ব্যারিকেড ছিল না। রাজাবাজারের ছবি দেখছেন, রাজাবাজার জামা মসজিদের ছবি দেখছেন। নাখোদা মসজিদের ছবি। নাখোদা মসজিদ আমরা জানি জাকারিয়া স্ট্রিটের রাস্তা, অর্থাৎ জাকারিয়া স্ট্রিটও বন্ধ ছিল না। পাক্কি মসজিদের ভেতরেও নামাজ পড়া হয় এবং ধর্মতলায় টিপু সুলতান মসজিদের ভেতরেই নামাজ পড়া হয়। ধর্মতলার মোড় আটকে নামাজ পড়ার কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। এবং আমি নবান্ন সূত্রেও যে খবর পেয়েছি, রাজ্য পুলিশ এবং প্রশাসনের সাথে লাগাতারভাবে আমরা সম্পর্কে ছিলাম, তারাও বলে যে না, এটা শুধুমাত্র রাজ্য পুলিশ এবং প্রশাসনের বিষয় নয়, এটা সেই সমস্ত মানুষজন যারা আমার বাংলার মানুষ, যারা নামাজ আদা করেন তাদেরও কৃতিত্ব। এটা সেই সমস্ত মসজিদ কমিটির কৃতিত্ব, এটা সেই সমস্ত ইমাম সাহেবদের কৃতিত্ব যে এত বছরের একটি প্রথা, একটি অলিখিত আইন, একটি নির্দিষ্টভাবে রুল যেটা জারি হয়েছিল সেটা আজ বন্ধ করে এই শুক্রবার বা যাদের বিশ্বাসে এটা জুম্মাবার, সেই জুম্মাবারের নামাজ তারা মসজিদেই আদায় করেছেন। এতে গোটা বাংলা, গোটা পশ্চিমবঙ্গের মানুষজন প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছেন সেই সমস্ত মসজিদ কমিটিকে, সেই সমস্ত মসজিদের সাথে যুক্ত মানুষদেরকে। এবং পুলিশ প্রশাসন অক্লান্তভাবে পরিশ্রম করেছে, কলকাতা পুলিশ অক্লান্তভাবে পরিশ্রম করেছে, রাজ্যের প্রশাসন প্রত্যেককে বুঝিয়েছে যে রাস্তা তো হাঁটা চলার জন্য, গাড়ি চলার জন্য, রাস্তাতে পার্কিং থাকতে পারে, কিন্তু সেই পার্কিং অবৈধ থাকবে না, তৃণমূল কংগ্রেসের তোলাবাজি থাকবে না, পার্কিং এর জন্য নির্দিষ্ট জিএসটি স্লিপ দেওয়া হবে। এটাই তো প্রশাসন। এই প্রশাসন আজকে যদি যেতে, আমি মিলিয়ে নিন আমার কথাটা, কালকে রাজাবাজারে প্রথম যে টেকনো হাবটা হবে সেদিন রাজাবাজার জিতবে, তারপরের দিন খিদিরপুর জিতবে, তারপরের দিন টিপু সুলতান মসজিদের পাশে যদি কোনোদিন গুগলের কারখানা হয়, যে মানুষগুলো আজ প্রার্থনা করছেন তারা নিশ্চয়ই দেশের জন্য প্রার্থনা করছেন, তারাও জিতবেন। এবং সবচেয়ে ভালো লাগার যে দৃশ্য ক্যানিং স্ট্রিটের যে মসজিদ রয়েছে, সেই মসজিদের যারা কর্তৃপক্ষ, মসজিদ কমিটির যারা সদস্য, যারা ধর্মপ্রাণ মানুষজন সেখানে জড়ো হয়েছিলেন, তারা সামান্য জটলা দেখেই বলতে শুরু করেন যে নামাজটা কিন্তু রাস্তায় নয়, তোমরা মসজিদের ভেতরে যাও এবং মসজিদের ভেতরে তোমরা নামাজ আদা করো, রাস্তায়ও। আজকে যে পরিমাণ গরম ছিল কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, প্রচণ্ড গরম, হিউমিডিটি, এরকম সময়
তারা মসজিদের পবিত্র স্থানের ভেতরে চার দেওয়ালের মধ্যে নামাজটা আদায় করেছেন এবং নিজেরাই এই দায়িত্বটা হাতে তুলে নিয়েছেন, অর্থাৎ ভলেন্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে নিজেরাই রাস্তা পরিষ্কার করেছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। মানে নামাজ রাস্তায় আর পশ্চিমবঙ্গে পড়া হচ্ছে না, অন্তত প্রথম শুক্রবার পড়া হলো না, মসজিদের ভেতরেই পড়া হলো। একবার দেখবো ক্যানিং স্ট্রিটের এই অভূতপূর্ব দৃশ্য। আমি বারবার বলছি না আমার শহর জিতবে, এবং এটা জিতবে আমার প্রত্যেক ভাই বোনের জন্য, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান, এদের নিয়েই তো আমার বাংলাটা। এই বাংলা জিতছে মানে এরাও জিতছে। দেখুন সেই দৃশ্য। জায়গা আছে চলো, যতক্ষণ জায়গা আছে চলো, জায়গা না থাকলে আমি বলে দেবো না। জায়গা আছে চলো, যতক্ষণ জায়গা আছে চলো, জায়গা না থাকলে আমি বলে দেবো না। এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমি আলী হোসেন, সভাপতি মাইনরিটি সেল বিজেপি, ওনার কাছে যেতে চাই। আলী হোসেন সাহেব, আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আলী হোসেন সাহেবের পাশাপাশি দেবদাস মণ্ডল, হাবড়ার বিধায়ক, তিনি যুক্ত হয়েছেন। সন্তোষ পাঠক, কাউন্সিলর, কিছুক্ষণ পরেই আমাদের সাথে থাকবেন। কলকাতা পুরসভার খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ কলকাতা পুরসভাতেও তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ, তছনছ হয়ে যেতে পারে। আমি শুনছিলাম হাবড়া মিউনিসিপ্যালিটি বা বনগাঁ মিউনিসিপ্যালিটির মতন বিভিন্ন জায়গাও তছনছ হয়ে যেতে পারে, তৃণমূল কংগ্রেস আর থাকবে না হয়তো। এবং তার পাশাপাশি নীলাদ্রিদা রয়েছেন। কিন্তু আমি আলী হোসেনের কাছে প্রথমে যাব। আলী হোসেন, প্রথমত ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনকে, আমার বাংলার সেই সমস্ত আলী হোসেনদেরকে ধন্যবাদ। আজকে বাংলা যেটা করে দেখালো সেটা গোটা দেশে কিন্তু একটা চমকপ্রদ জিনিস। আজকে সত্যি নামাজের দিন, আজকে পবিত্র জুম্মাবার, শুক্রবার, আপনাদের অত্যন্ত পবিত্র একটি দিন। সেদিন কলকাতার কোনো রাস্তা বন্ধ করে নামাজ পড়া হলো না এবং মসজিদ কমিটি সাহায্য করলো। এটা সম্ভব হলো কি করে? দেখুন, এটা সম্ভব হয়েছে একমাত্র প্রশাসনিক সহযোগিতায়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার করে বলেছেন যে এতদিন যা হওয়ার হয়েছে, এখন আর নামাজ রাস্তার মধ্যে পড়া হবে না। আপনারা সকলেই জানেন ময়ূকবাবু যে এই নামাজটা, জুম্মার নামাজটা জুম্মাতেই হবে, এটা রাস্তায় হয় না। সেই কারণে এতদিন অবৈধভাবে এই নামাজগুলো পড়ানো হতো রাস্তার মধ্যে। স্বাভাবিক কারণে এই নামাজের মধ্যে যে শান্তি শৃঙ্খলা, সেটা আমরা এতদিন দেখিনি। এবার সেটা সম্ভব হয়েছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে ওনার প্রচেষ্টায় আজকে আর নামাজটা জুম্মার মধ্যে পড়া হলো। আগামী কদিনের মধ্যে দেখবেন আমাদের মসজিদের মধ্যে। আলী হোসেন সাহেব, আমাকে যদি মাফ করবেন, আমার মানে এই ব্যাপারে একটু ইগনোরেন্স আছে। আমি জানতে চাই যে এই নামাজটা জুম্মার নামাজ জুম্মাতেই পড়া হয়, মানে মসজিদের ভেতরেই চার দেওয়ালের মধ্যেই পড়ার নির্দেশিকা আছে? হ্যাঁ, একবারে আপনার এই জুম্মার নামাজ জুম্মাতেই পড়তে হবে, এটা রাস্তার বাইরে কোথাও পড়া যাবে না, জুম্মার বাইরে পড়াও যাবে না। বলাই হয়েছে জুম্মার নামাজ, তার মানে জুম্মাতেই পড়তে হবে বা মসজিদেই পড়তে হবে। আজকে সেই এতদিন সেটা শৃঙ্খলা ছিল না, এতদিন সেটা রাস্তার মধ্যে নামাজ পড়ানো হতো। এটা এক ধরনের জেদাজেদি করা হতো, তোষণ করা হতো এদেরকে। আমরা সেই জন্যই বলেছি যে সত্যি সত্যি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে ইসলাম ধর্মের যে নিয়ম কানুন আজকে সঠিক পথে চলছে, সেই লক্ষ্যে তিনি যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এর আরেকটি কথা বলছি যে যেটা ঈদুজ্জোহা হবে, ঈদুজ্জোহাতে কেন্দ্র করে আমি আপনাদেরও বলতে চাই, ঈদুজ্জোহার নামাজও কিন্তু রাস্তার উপর পড়া হবে না। এটাও আমরা বলছি, ক্যানিং রোডেই বলুন, আর আপনার জাকারিয়া স্ট্রিটেই বলুন, আর আপনার রাজাবাজারের ক্ষেত্রেই বলুন, কলকাতার যে কোনো ক্ষেত্রেই বলুন, আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্ষেত্রেই বলুন, রাস্তায় নামাজ হবে না। আমরা মুন্সি সাহেবকে, মৌলভী সাহেবকে, মসজিদের ইমামকে এবং মসজিদ কমিটির প্রধানকেও আমরা অনুরোধ করব, দয়া করে দেখবেন, প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন, নামাজটা যেন আমরা সম্মানের সহিত করতে পারি। এতে আপনাদের প্রার্থনা, আমি বোঝার চেষ্টা করছি,
আমি বোঝার চেষ্টা করছি যে এতে আপনাদের প্রার্থনার কোনো অসুবিধা হবে না, বা আপনাদের রীতিনীতি যেরকম আমাদের মানে হিন্দু ধর্মে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস প্রয়োজন হয় যজ্ঞ করার সময়, বা কোনো পুজোয় কোনো নির্দিষ্ট ফুল বা কোনো বেলপাতার প্রয়োজন হয়, তুলসী পাতার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কি রাস্তাটা কোনো গুরুত্বপূর্ণ উপাদান বা অংশ এই প্রার্থনার? না স্যার, ওরা একবারে নামাজ পড়তে চায়, কিন্তু আপনারা জানেন, আমরাও জানি যেটা ভিতর থেকে, সেটা হচ্ছে আপনি যদি মসজিদে নামাজের লোক বেশি হয়ে যায়, তাহলে সেটা দুইবারে কাতার করে করা হয়, অর্থাৎ দুবারে করা যেতে পারে, তিনবারে করা যেতে পারে। একটু টাইম বেশি নিয়ে করলে ওই মসজিদে সমস্ত নামাজ কমপ্লিট করা যায়। সব নামাজিকে যদি আপনি একবারে নামাজ পড়ান, তাহলে ওইরকম 100টা মসজিদও লাগবে না, 100টা মসজিদও হবে না। সেই জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মসজিদেই নামাজ পড়া হোক, এবং সেটা কাতার করে পড়া হোক, বারবার করে পড়া হোক। তাহলে ইমামও চেঞ্জ হয়ে যাবে, নামাজেরও সঠিক সময় হবে, সরকারের যেটা আইন সেই আইনও মান্যতা করা যাবে। এটা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা সেই পথে এগোতে যাচ্ছি। আমরা মৌলানা সাহেব, মসজিদের ইমামদের অনুরোধ করব, আপনারা মসজিদেই নামাজটা পড়ুন, ঈদুজ্জোহা নামাজ। খুব বড় কথা আপনি বলছেন আলী হোসেন সাহেব, এবং আমি কি করে ধন্যবাদ জানাবো আমার সহনাগরিকদের আমি নিজেও জানি না। কলকাতা শহরের একটি রাস্তাও আজকে জুম্মাবারের নমাজ পড়া হয়েছে মসজিদের ভেতরেই, কোনো রাস্তা বন্ধ করে কোনো নামাজ পড়ার কোনো ঘটনা ঘটেনি, এবং এটা নিয়ে কারোর কোনো ক্ষোভ বিক্ষোভও আজকে দেখা যায়নি। আমরা লালবাজারে ফোন করেছিলাম, আমরা ভবানী ভবনে ফোন করেছিলাম, আমরা একেবারে রাজ্য পুলিশের সর্বোচ্চ সূত্রের খবর বলছি যে কোনো জায়গাতে, এই প্রথম কোনো জায়গাতে কোনো ক্ষোভ বিক্ষোভ বা কোনো ধরনের ভয়ঙ্কর একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই যে এই রাস্তায় নামাজ পড়া হচ্ছে না বলে এমনটা কিচ্ছু হয়নি। খুশি খুশি মানুষজন মসজিদের ভেতরেই নামাজ পড়েছেন। এবং আরেকবার ব্রেকিং নিউজটা নিয়ে নিতে চাই, আমি নীলাদ্রি ব্যানার্জির থেকেও একটু প্রতিক্রিয়া নিতে চাই। এবার প্রথমবার কলকাতায় নজিরবিহীন দৃশ্য, মসজিদের ভেতরেই জুম্মার নামাজ পড়া এবং রাস্তা আটকে নামাজ পড়ার যে প্রথা সাধারণত ছিল সেটা এবার আর দেখা যায়নি কলকাতায়। রাস্তা আটকে নয়, মসজিদের ভেতরেই ধর্মীয় স্থানেই পড়া হলো নামাজ, এবং এটা মসজিদ কমিটি তারা সহযোগিতা করে যারা নামাজি তাদেরকে বলেন। খিদিরপুরের ছবি আপনারা দেখছেন, খিদিরপুরে যখন জুম্মার নামাজ পড়ার দ্বিতীয় যে প্রার্থনা, সেই প্রার্থনা চলাকালীন যে ছবি, সেই ছবি তুলে ধরছি। খিদিরপুর মসজিদের সামনের রাস্তা, সেই রাস্তা একেবারে পরিষ্কার ছিল। সে রাস্তা দিয়ে যেভাবে অন্যান্য দিনের মতন গাড়ি, বাস, ট্রেন, বাইক যাতায়াত করে সেভাবেই যাতায়াত করেছে। ক্যানিং স্ট্রিটের মসজিদে তো মসজিদ কমিটির মানুষজন ডেকে ডেকে ভেতরে, মসজিদের ভেতরে যাতে মানুষজন যান সেই ব্যবস্থা করেছেন। এরপর জামা মসজিদ, রাজাবাজারের মসজিদ, সেই মসজিদেও আপনারা দেখবেন রাজাবাজারের এই রাস্তাটা এমনিতে বন্ধ রাখা হতো, আজ সেই ব্যবস্থা ছিল না, একেবারে খোলা ছিল রাস্তা। নাখোদা মসজিদ, অত্যন্ত জনপ্রিয় জায়গা নাখোদা মসজিদ, জাকারিয়া স্ট্রিট, চিতপুরের এই রাস্তাটি এমনিতে ঘিঞ্জি রাস্তা, কিন্তু এই রাস্তায় কোনো ডাইভারশনের খবর আজকে পাওয়া যায়নি। পাক্কি মসজিদ, সেখানেও একই অবস্থা, এবং টিপু সুলতান মসজিদ। আমি এই ছবিগুলো একবার বাংলার মানুষকে দেখাচ্ছি। এই ছবিগুলো সাধারণত তৃণমূল আমলে পুলিশকে যখন জিজ্ঞেস করা হতো বা পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রী বলতেন না আমি জানি না, এই ব্যাপারটা আমি ঢুকতে পারবো না। বাংলার সংখ্যালঘুদেরকে আইসোলেট করে একঘরে করে রাখার একটা প্রবণতা যেন ছিল, তাদেরকে কোনোদিন মূল স্রোতে নেওয়ার বা নিয়ে আসার যে চেষ্টাটা, যেটা বামপন্থী বা তৃণমূলের করার কথা ছিল, সেটা কোনোদিন করেনি। অবৈধ মাদ্রাসাগুলো চালিয়ে রাখার একটা চেষ্টা লাগাতার হয়েছে। এই জিনিসগুলো চলেছে তার কারণ তোষণের রাজনীতি ছিল, এবার আইনের শাসন হচ্ছে। আমি নীলাদ্রি ব্যানার্জি আপনাকে জিজ্ঞেস করছি যে আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে নীলাদ্রি ব্যানার্জি, যে এই বাংলাতে আজ কোনো ডিস্ট্রেস কল আসেনি, অর্থাৎ লালবাজার বা ভবানীপুরে কোনো ফোন আসেনি যে ফোনে বলা হয়েছে যে এখানে তো একটা ঝামেলা চলছে, এখানে তো আমাদেরকে জোর করে আটকে দেওয়া হচ্ছে, না কিচ্ছু হয়নি। উল্টে মসজিদ কমিটি এটা এগিয়ে এসছে। মানে বাংলায় জিনিস চাইলে করা যায়, এই চলবে না সংস্কৃতিটা তৃণমূল আর এই সিপিএম রেখে দিয়েছিল।
ময়ূক, আজকে কিন্তু এই সরকারের প্রায় 2 সপ্তাহ কমপ্লিট হলো যদি দেখেন। আর এই 2 সপ্তাহে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা চারপাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শাসকের আইনের জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া। আইনে যেটা বলা আছে 1950-এর আইনে গোহত্যার কথা আপনি বললেন, যেভাবে বলা আছে সেটাকে রূপায়ণের চেষ্টা, নামাজের ক্ষেত্রেও ইসলাম ধর্মে যেটা বলা আছে সেটাকে রূপায়ণের চেষ্টা। আজকে কোথাও বাংলার বুকে একটা নিয়মতান্ত্রিক গণতন্ত্র, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার চাইতেন, তিনিও মুসলমানদের খুব কাছের মানুষ ছিলেন। আজকের এই বাংলাকে দেখলে নেতাজি যদি আমাদের মধ্যে থাকতেন, আমার বিশ্বাস উনি সত্যিই খুশি হতেন, কারণ উনি কোনো তোষণের রাজনীতি করতেন না বহু রাজনীতিবিদের মতো। প্রকৃত মুসলমান প্রেমী মানুষেরা সমাজের উন্নয়ন চাইবেন, তাদের নিয়ে কোনো তোষণের রাজনীতি করবেন না, যাতে তাদেরই আদতে ক্ষতি হবে এবং সমাজে একটা বিভাজনের সৃষ্টি হবে, দুটো কমিউনিটির মধ্যে একটা বিদ্বেষের সৃষ্টি হবে। এই ট্র্যাপটা থেকে বাংলা যেন বেরিয়ে আসতে চলেছে। 2011 সালে ময়ূক একটা পরিবর্তন হয়েছিল, কিন্তু আদতে কোনো পরিবর্তন হয়নি। আমরা বুঝিনি, সেদিন 8ম বামফ্রন্ট সরকার এসে গেছিল। 2016-তে 9ম বামফ্রন্ট সরকার ছিল, 10ম বামফ্রন্ট সরকার হয়েছিল এবং কি অদ্ভুত নির্বাচনে। এই যে নামাজের ক্ষেত্রে বা কাউ স্লটার মানে জবাইয়ের ক্ষেত্রে, লাউডস্পিকারের ক্ষেত্রে, আমি বুঝলাম এগুলো খুব ডেলিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি সংস্কৃতি প্রিয়, তিনি এত কবিতা টবিতা লেখেন, বলেন, গান, তিনি এইটা কোনোদিন শোনেননি? স্কুলের ব্যাগটা বড় ভারী, আমরা কি আর বইতে পারি, এই গানটা তো খুব বিখ্যাত একটি গান ছিল। তার আশেপাশে যারা ঘোরাফেরা করেন তারা কোনোদিন তাকে এই গানটা শোনাননি। তারপরেও আমাদের বাচ্চা ছেলেমেয়েগুলো কি অমানসিকভাবে একটা বিরাট ভারী ব্যাগ, এটা আমাদের সময় যদি হতো আমরা তো ধন্য করতাম। আমি আমার ছোটবেলায় যদি এটা হতো, আমি শুভেন্দু অধিকারীকে একটা লজেন্স পাঠিয়ে দিতাম যে চিফ মিনিস্টার স্যার, আপনি এই কাজটা থ্যাংক ইউ আমাদের জন্য করেছেন। আজকের এই জেন জি পরবর্তী স্কুলের বাচ্চারা কি করবে আমি জানি না, কিন্তু কেন্দ্রে এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, রাজ্য সরকার আজ থেকে এই সিদ্ধান্তটা নিয়ে নিল। 0 ব্যাগ পলিসি বাচ্চাদের জন্য। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, স্কুলের ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন গাইডলাইন জারি করলো রাজ্য সরকার। খুব বড় সিদ্ধান্ত। স্কুল ব্যাগ পলিসি 2020 যেটা কেন্দ্রের, সেই কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি মেনে স্কুলের ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন গাইডলাইন জারি করলো রাজ্য সরকার। রাজ্যের সব স্কুলের নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন শরীরের ওজনের 10% বেশি না রাখার সুপারিশ। আর প্রি প্রাইমারির পড়ুয়াদের জন্য নো ব্যাগ নীতি, অর্থাৎ কোনো ব্যাগ ছাড়াই স্কুলে আসার পরামর্শ। এটা সরকারি স্কুল, তার জন্য লাগু হলো। অনেক বেসরকারি স্কুল এটা কেন্দ্রীয় সরকারের যে নো ব্যাগ পলিসি বা স্কুল ব্যাগ পলিসি সেইটা ইতিমধ্যে মানতে শুরু করেছেন। কিন্তু আমার বাংলার গরিব ঘরের যে বাচ্চারা, আমাদের প্রান্তিক যে অঞ্চলগুলো, সেখানকার বাচ্চারা, তারা কি দোষ করেছিল? প্রতিটি স্কুল ব্যাগের ওজন নিয়মিত পরীক্ষা করতে ও ওজন মাপার মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে। আমি দর্শকদেরকে বলছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব দূরদর্শী একজন নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এইগুলো ইমপ্লিমেন্ট বা এগুলো লাগু করেননি, তার একটাই কারণটা কি বলুন তো? কারণটা হলো, রাজ্যে তো তিনি স্কুলই উঠিয়ে দেওয়ার মতন জায়গা করেছিলেন। স্কুল থাকলে তো সেখানে বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী নেত্রী ছিলেন, তিনি বলেছেন স্কুল ব্যাগের কোনো বিষয়ই নেই, আমি তো স্কুলগুলোই উঠিয়ে দেবো। পার্থ চট্টোপাধ্যায় এমন ব্যবস্থা করেছিলেন, স্কুলের শিক্ষকরাই তাদেরই চাকরি চলে গেল। ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আরেকটা খবর, ব্রেকিং নিউজ নেব এবং তারপর আমি দেবদাস মণ্ডলের কাছে যাব। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটাও খুব গুরুত্বপূর্ণ। এতদিন 2 কোটি 3 কোটি এমনি জলের মতন ব্যয় করে দেওয়া হতো তৃণমূল আমলে। এপাং ওপাং ঝপাং গান গাওয়ার জন্য দেখতেন হয়তো 10 লাখ 20 লাখ টাকা প্রত্যেককে। এই তারকাদেরকে, যে তারকারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও নেই, তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে শাড়ি, জ্যাকেট, কোট, প্যান্ট, টাই সব চলে যেত। এবার নতুন নিয়ম চালু করা হলো। রাজ্যের খরচ কমানো এবং প্রশাসনিক কাজে গতি বাড়ানোর জন্য বড় সিদ্ধান্ত। স্কুল শিক্ষা দপ্তরে অফিসারদের জন্য চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। সমগ্র
বাংলায় এটি হবে। সমস্ত বৈঠক এবার থেকে মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ। অপ্রয়োজনীয় ফটোকপি এবং প্রিন্টিং সম্পূর্ণ এড়াতে বলা হয়েছে দপ্তরকে। সব ফাইল ই অফিস মারফত নিষ্পত্তির নির্দেশ। বড় খবর এই মুহূর্তে প্রত্যেকটি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের জন্য বড় খবর। আমি দেবদাস মণ্ডলের কাছে যাওয়ার আগে এবার সবচেয়ে দুঃসংবাদ যেটা তৃণমূল কংগ্রেসের জন্য এবং সম্ভবত সুসংবাদ সন্তোষ পাঠক বা দেবদাস মণ্ডলের জন্য যেটা, সেদিকে যাব এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের এই মুহূর্তে যে ডিবেট, সেই ডিবেটের প্রথম প্লেটটা নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে, পালানোর হিড়িক পড়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল থেকে পালানোর হিড়িক এই মুহূর্তে, তৃণমূল থেকে পালানোর হিড়িক এই মুহূর্তে। আমি কেন বলছি এই ছবি, কেন বলছি এই ঘটনা, আমি দর্শকদের বলবো এই মুহূর্তে দেখুন ভালো করে। গতকাল বিধানসভায় প্রথম অধিবেশনের সময় প্রথম বিক্ষোভ মিছিল, তৃণমূলের 80 জন বিধায়ক ছিল, তার মধ্যে থেকে মাত্র 30 জন বিধায়ক বিক্ষোভ কর্মসূচিতে এসেছিলেন। ভালো করে দেখুন, এটা আগের দিনের ছবি, আজকের ছবি এরপরে দেখাবো। অবস্থা ভাবুন তৃণমূল কংগ্রেসের, ছত্রভঙ্গ হয়ে গেছে। ছবিটা দেখুন, 50 জন বিধায়ক অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের আগের দিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। কি অবস্থা ভাবুন, 50 জন বিধায়ক ছিলই না প্রথম দিনের বিক্ষোভ। আর দ্বিতীয় দিনের বিক্ষোভ আজকে আমার খারাপ লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমি কুণাল ঘোষের পাশে চলে যাই, আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে চলে যাই। 12 জন বিধায়ক আজকে, আজ আরো কমে গেছে সংখ্যাটা। আমি বলছি না তৃণমূল কংগ্রেস থেকে পা বাড়িয়ে আছে অন্য একটি দলে যাওয়ার জন্য, কিন্তু সেই দল নিতেই রাজি নয়। আগের দিন ছিল তাও হারাধনের 30টি ছেলে, আজকে 12টি। 12 জন বিধায়ক মাত্র, 80 জনের মধ্যে থেকে 12 জন বিধায়ক মাত্র কর্মসূচিতে, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং এটার কারণটা অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে দেখানো। এবার ভাবুন, 80 জনের মধ্যে থেকে 50 জন যদি অন্য একটা দল করতে চায়, তৃণমূল কংগ্রেস কিন্তু পরিষদীয় দল টিকিয়ে রাখতে পারবে না। আমি একবার গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো, 80 জনের মধ্যে থেকে 50 জন যদি মাইনাস হয়ে যায়, তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে 30, সেটাও আমার ধারণা থাকবে না। আজকে 12 জন মাত্র ছিল। কোথায় গেলেন এরা? এরা কি নতুন দল করবেন? আমি জানি না, কিন্তু বড় সড়ো কিছু হতে চলেছে। দেবদাস মণ্ডল, আপনার সহকর্মী, এই 50-60 জন সহকর্মী যাচ্ছেন কোথায় দাদা? তৃণমূল কংগ্রেসের এই বিধায়করা যাচ্ছেন কোথায়? দেখুন, এরা এখন নিজেরাই পালিয়ে থাকছে, কারণ মানুষের সামনে আসার মতো যে ফেস ওদের নেই। আর এদের আমার মনে হয় না কোনো দলে নেবে, আর এদের নতুন দল করার যোগ্যতাও এদের নেই। আর আগামী দিন যে দিন আসতে চলেছে, পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। তার কারণ পিসি নিজেও এখন একটা এমএলএও নয়, আর ভাইপো তো একজন এমপি। এদের সাথে কেউই থাকবে না। শুধু ভারতীয় জনতা পার্টি যদি দরজাটা খোলে, তাহলে ওই পিসি আর ভাইপোই বসে থাকবে, তাছাড়া কেউ থাকবে না। আর এদের নেবে বলে আমার মনে হয় না। আর আপনি বলছিলেন এই পৌরসভাগুলো আপনারা, বলে রাখি আপনাকে, আর মানুষ দর্শকরা দেখছে, জেনে রাখুন, এরা পায়ে ধরছে। কিন্তু এরা তো কেউ, আমি এদিন পৌরসভায় গিয়ে বলেছিলাম, এরা মানুষের ভোটে কেউ আসেনি, এরা লুট করে এসছে। আর আমরা এখন গর্ব করে বলতে পারি আমরা মানুষের ভোটে এসছি, মানুষের ভোটে জিতে এসছি। তাই ওদের নেয়ার প্রশ্নই ওঠে না। যে মুখগুলো বাদ দিয়ে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে, মমতা ব্যানার্জির একটা ধারণা ছিল যে ওনার একটা সম্প্রদায় আছে, এরাই মনে হয় সরকার করে। কিন্তু আজকে বাংলার মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে যে আপনার ওরা বাদে বাংলার মানুষ সরকার করে দেখিয়ে দিয়েছে। ঠিক ঠিক। হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। দেবদাস দা, আপনার ওখানেও সীমান্ত রয়েছে, আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি মেখলিগঞ্জের একটি খবর পাচ্ছি এবং এটা আমি বুঝতে পারছি চিরবির কোথায় করা শুরু হয়েছে। এই মুহূর্তে মেখলিগঞ্জ থেকে খবর আসছে ভারত বাংলাদেশ সীমান্তে অ্যাকশন মোডে বিএসএফ। সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করতেই বাধা দিতে শুরু করে বাংলাদেশিরা। 50 ফুট জমি অধিগ্রহণে বাধা দেয় বেশ কিছু বাংলাদেশি। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে জমি অধিগ্রহণের কাজ চলছিল। সীমান্তের দিকে বন্দুক তাক করে এগিয়ে যান জওয়ানরা। কেউ বাধা দিতে এলেই ব্যবস্থা নেবে বিএসএফ হুঙ্কার দেয়
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। সেই ছবি দেখুন এই মুহূর্তে। বিএসএফ এর ভয় দে দৌড় বাংলাদেশিদের। এই ছবিটা আমি পাশে রাখার জন্য বলবো। মেখলিগঞ্জে এই ঘটনাটা এবার এই মোহাম্মদ ইউনুসের চাচাজানদের যারা কাছাকাছির লোক আছে এপারে না, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা কথা বলছি আমি, ময়ূক রঞ্জন ঘোষ, অনেকদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ডোজ দিইনি, ওদের ডোজ কম বেশি হয়ে যায়। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উচ্চিংড়ের মতন ভেবেছিল বিএসএফকে ধমকিয়ে চমকিয়ে ওই তৃণমূল নেতাদেরকে সেটিং করে নিয়ে ওখানে কাটা তার দেওয়া আটকে দেবে। ওরা বুঝতে পারেনি এই নতুন ভারতে এখন নতুন বাংলাও নতুনভাবে অ্যাকশন মোডে চলে গেছে। বিএসএফ বন্দুক নিয়ে বন্দুক উঁচিয়ে অনুপ্রবেশকারীদের দিকে এগিয়ে যেতেই দৌড় 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 চিরবির চিরবির কাদের করছে এবার তো বোঝা যাচ্ছে। কাঁটা তার দিলে কাদের ধুকপুক 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 বাড়বে এবার তো বোঝা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে কেন কাঁটা তার দেওয়াটা আবশ্যিক ছিল, বর্ডার সিল করে দেওয়াটা আবশ্যিক ছিল। এই খবরের দিকে আমরা নজর রাখবো। আর বাংলাদেশিরা যারা অনুপ্রবেশকারী হিসেবে এপারে এসে সেটিং টেটিং করে আধার কার্ড ভোটার কার্ড পাচ্ছিল, ওদের দিন শেষ। চাচা যান, তোমার দিন শেষ, ওপারে যাও। আমি সন্তোষ পাঠকের কাছে যাব। সন্তোষ পাঠকের কাছে যাওয়ার আগে আমি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভারী রেগে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক বাংলার প্রতিনিধি এলিনা ভট্টাচার্য যেভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল যেরকম ভেবেছেন যে তিনি রাজপুত্র, তিনি যুবরাজ, তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। 17টা নোটিশ পড়েছে তার বাড়িতে, এসকালেটার আছে না লিফট আছে, ঝাড়বাতি আছে না অবৈধ নির্মাণ আছে, কোনো উত্তর নেই। রিপাবলিক বাংলার প্রশ্ন ছুড়ে বেজায় খেপে গেলেন তিনি। কি বললেন একবার শুনুন। আপনার বাড়ির যে অবৈধ অংশ ভাঙার নির্দেশ ছিল কলকাতা পুরসভায় কি বলবেন? আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা, কি বলবেন? কি বলবেন? আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে, কি বলবেন? ধাক্কাধাক্কি করবেন না, প্লিজ ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো, এগুলো শোভনীয় নয়। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বেরোলেন। সন্তোষ পাঠকের কাছে যাওয়ার আগে আমার কাছে যে খবর আছে, আমাদের কাছে যে সূত্রের খবর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন খেপে যাচ্ছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ফিরহাদ হাকিম বড়সড় কোনো বিদ্রোহ করতে পারেন এবং ফিরহাদ হাকিম অনেককে নিয়ে বেরিয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেস থেকে, এবং 50 জন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে চাইছেন। এই মুহূর্তে অভিষেকের সমর্থনে পাশে দাঁড়াতে নারাজ 50 বিধায়ক। অভিষেকের বাড়িতে নোটিশ, বিধানসভায় নেই তৃণমূলের প্রতিবাদ, কর্পোরেশনেও ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস। তৃণমূলে এখন নবীন প্রবীণ যুদ্ধ প্রকাশ্যে, এবং ঠিক সেই জায়গা থেকে সন্তোষ পাঠক এই মুহূর্তে রয়েছেন। সন্তোষ দা, বাংলার মানুষ জানতে চায় ময়ূকের এই প্রশ্নটা, ফিরহাদ হাকিম কি এই মুহূর্তে পাল্টি খেতে চলেছেন এবং ফিরহাদ হাকিম বড় বোকামি করতে চলেছেন অনাস্থা প্রস্তাবে? এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, এবার দল ছাড়বেন ফিরহাদ, আপনার কি মনে হয় সন্তোষ দা? এটা হতে পারে, কিন্তু আজকে উনি ওই কর্পোরেশনের লুঙ্গি ডান্স করলো ওখানে, ওরা সব লুঙ্গি ডান্স করলো ওখানে। তৃণমূলীরা আজকে ওখানে ওই কাউন্সিলর ক্লাব রুমে লুঙ্গি ডান্স করলো। জানি না ওরা পাল্টাবে কি না, কিন্তু ওর পুরো মুখ ছোট হয়ে গেছে, ও কিছু করতে পারবে না ওখানে, জানে। আজকে গতকাল আমাদের হাউস ছিল, সেই হাউসটা ওরা ওখান থেকে ক্যান্সেল করলো।
আর স্থগিত করে দিল। তারপরে আজকে ওরা নতুন করে ওখানে ওই কাউন্সিলর ক্লাব রুম যেখানে কাউন্সিলররা বসে সেখানে ওই হাউসটা খুলেনি আজকে, সেক্রেটারি ওখানে খুলেননি উনি, সেই কারণে ওরা আজকে ওখানে বসে একটা মক ড্রিল করলো ওখানে। তো তার মানে আমি জানি না, কিন্তু ওখানে লুঙ্গি ডান্স করলো। আমরা সব সজল, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, আমরা সব ওখানে গিয়ে তারপরে আমরা গিয়ে ওখানে ওরা খুব আজে বাজে, ওইখানে যে সেক্রেটারি ছিলেন তাকে ওনাকে অসভ্যভাবে গালাগালোজ করলো ওনাকে, আর ওনাকে চাইছিল ওনারা ওই ট্রেনে নিয়ে এসে বাইরেই করবে। উনি একটা অভিযোগ করেছেন থানার ভেতরে, থানায় অভিযোগ করেছেন উনি। তো আমরা তারপরে ওই লুঙ্গি ডান্স হওয়ার পর আমরা ওখানে গেলাম, আর আমরা কমিশনার ম্যাডাম কাছে জিজ্ঞেস করলাম, সেক্রেটারির কাছে গেলাম, আমরা সব শুনে অবাক হলাম যে ওরা ওনার অফিসে ঢুকে আর সেক্রেটারিকে যা তা ভাবে ওরা ওনাকে গালাগালোজ করে ওনাকে টেনে নিয়ে চেষ্টা করলো যে বাইরে নিয়ে আসার জন্য। দুজনই সেক্রেটারি, যিনি বিদায়ী সেক্রেটারি আর যিনি নতুন যিনি এসছেন, দুজনকে উপরেই ওরা চড়া হয়েছিল আজকে ওরা। সন্তোষদা, আমাকে একটা কথা বলুন, কিন্তু তার আগে আমি ফিরহাদ হাকিম বারবার বলছেন যে আমার কোনো দায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নোটিশ নিয়ে তিনি প্রকাশ্যে কিন্তু কিছু বলছেন। আমাদের প্রতিনিধি পিঙ্কি ফিরহাদ হাকিমকে আজকে ধরেছিল। ফিরহাদ হাকিম ঠিক কী বলেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কিকে একটু দেখুন, আপনারাও একটু মজা নিন। এটা ফিরহাদ হাকিম ইউজুয়ালি বলতেন না, কিছু একটা তো পাকছে ভেতরে। ফিরহাদ হাকিম আবার হুমায়ুন কবিরের পথে নতুন দল করার দিকে যাচ্ছেন কিনা কে জানে, কিন্তু কিছু একটা হচ্ছে, দেখুন। আপনিও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে হাত তুলে নিলেন? আপনার দপ্তর নোটিশ দিচ্ছে, আপনি জানেন না, আপনি বলছেন আমি জানি না। আমি সিরিয়াসলি জানি না, মিথ্যে কথা বলবো না, আমি জানি না, এটা আমার জানার কথাও না। কিন্তু আপনি মেয়র, আপনি যদি না জানেন তাহলে জানবে কি? যত ইলিগাল বিল্ডিং হচ্ছে বা যেখানে নোটিশ আছে সব কি আমার হয়? একটা এক্সিকিউটিভ পাওয়ার থাকে, একটা পলিসি পাওয়ার থাকে। আমরা হলাম পলিসি মেকার, আর যারা কমিশনের আন্ডারে যারা বিল্ডিং ডিপার্টমেন্টের লোক তারা হলো এক্সিকিউটিভ। যেরকম ধরো ধরো যারা এমএলএ বা আমাদের যে রাজ্যের বিত্তমন্ত্রী, তার পক্ষে জানা সম্ভব যে কারা জিএসটি দিচ্ছে, কারা জিএসটি দিচ্ছে না। আপনি বারবার বলেছেন বেআইনি নির্মাণ হলে আমরা প্রথমে অ্যাকশন নেব। এখন যখন দেখা যাচ্ছে কর্পোরেশন থেকে বেআইনি বিল্ডিং এর নোটিশ গেছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি কি চাইবেন এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হোক? আপনি কি বার্তা দেবেন একজন মেয়র হিসেবে? আইনের পথে চলবে। তারপরে আপনি বলছেন যে এই বাড়িও ভেঙে ফেলা হতে পারে। আমি কেন বলতে পারবো? আমি বলছি আইন। আপনি তো মেয়র, আপনি অভিযোগ আর প্রমাণ দুটোর মধ্যে তফাৎ আছে। এটা তুমি জোর করে আমার মুখে বসাচ্ছ। নোটিশ যাওয়া মানে ইলিগাল বিল্ডিং নয়। আধিকারিকরা যারা কর্পোরেশনে রয়েছেন সেই আধিকারিকদের উপরে আপনি ভরসা রাখছেন, কারণ তারাও আপনার কর্মী। এটা তাদের ডিউটি, এটা তাদের কাজ, তুমি আমার মুখের উপর বসিও না। থ্যাংক ইউ। সন্তোষ পাঠক কি বলবেন, এটা কি কেস হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙা পড়তে পারে, ফিরহাদ হাকিম মেয়র, এতজন কাউন্সিলর, তারা বলছেন আইনের পথে চলবে। সব জানে মেয়র, সব জানে। আর মেয়র যেখানে যেখানে মুসলিম বহুল যেখানে এরিয়া আছে সেখানে স্যাংশন 4 তলা হয়েছে, 8 তলা বাড়ি তুলেছে এরা, আর কিছু করেনি। আর এই স্ট্রিক্ট ইলেকশনের আগে 100টা বাড়ির স্যাংশন প্ল্যান করেছে, 100টা 100 উইদাউট ইজে ও করেছে। সব জানে মেয়র। আর সব জায়গা থেকেই আমি খুব ভালোভাবে জানি গার্ডেন রিচ বা পোর্ট বা আমাদের রিপন স্ট্রিট, এখানে যা দুর্ধর্ষ এরা ইলিগাল কনস্ট্রাকশন করিয়েছে। আর সব যত ওই ওখানকার ক্রিমিনাল আছে সবাইকে ওরা ওই করে ওরা 2 তলা 3 তলা পারমিশন দিয়ে স্যাংশন দিয়েছে, 8 তলা 7 তলা তুলেছে। অনেক বাড়ি আছে। আমি লাস্ট একবার দেবদাস মণ্ডলের কাছে যাব। দেবদাস মণ্ডল, এরকম অবস্থা কি হাবড়া মিউনিসিপ্যালিটি, বনগাঁ মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে নাকি? কলকাতা মিউনিসিপ্যালিটি তো মনে হচ্ছে তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল। হাবড়া এবং বনগাঁ মিউনিসিপ্যালিটি তো আমি একজন কাউন্সিলর আছি, দুবেলা হাতে পায়ে ধরছে যে আমরা থাকতে চাই না। তেমন হাবড়া মিউনিসিপ্যালিটিতে আপনারা দেখেছেন আমার ফেসবুক লাইভের মাধ্যমে, এবং আপনারাও খবর করেছেন, ওখানে কাউন্সিলররাই বিদ্রোহ ঘোষণা করে দিল যিনি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে। এরা যেহেতু এখন একটা পরিবর্তন হয়েছে, আর এরা নিজেরা করে কমবে খেয়েছে। ওখানে যারা ভাগ পেয়েছে সেদিন তারা কিন্তু মুখ খোলেনি, আর আমি বলেছিলাম যারা ভাগ পায়নি তারাই কিন্তু মুখ খুলেছে, কিন্তু আপনারা এখন মুখ খুলছেন কেন? কিন্তু এরা সবাই বলতে চাইছে আপনারা আমাদের বাঁচান। আমি শুধু এইটুকু বলতে চাই, মিউনিসিপ্যালিটি বনগাঁ এবং হাবড়া যখনই মনে হবে তখনই ভেঙে যাবে, এরা কেউ ধরে রাখতে পারবে না।
আর এত দুর্নীতি হয়েছে, আমি সরকারের কাছে আবেদন করব, রাজ্য সরকারের কাছে, আমাদের সিএম যিনি এখন রয়্যাল বেঙ্গল টাইগার, পার সেকেন্ডে পার মিনিটে যেভাবে কাজ করছেন, আমি বলবো পৌরসভাগুলো তদন্ত করা হোক, এরা নিশ্চিত কেউ বাইরে থাকবে না। একদম। যেভাবে এরা দুর্নীতি করেছে। একদম। আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH